ভগবানের দানে আমাদের কাছে পৌঁছে যান। হিমাংশু বাবু তাদের মধ্যে চোখের সামনে থাকে, সেগুলোকে নানাভাবে ইত্যাদি করে বই আকারে প্রকাশ করে আমাদের সামনে আসে। কাজেই একটা অসম্ভব কাজকে তিনি সম্ভব করেছেন তার লেখনের মাধ্যমে এবং আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। আজকের যে বিষয় সেটা আত্রাই নদীর কথা। আমি একটু যাবো না আত্রাই নদী সম্বন্ধে, কারণ নববাবু আর যাই হোক ওনারা অনেকটাই হাইলাইট করেছেন এবং আমি অনেক কিছু এখানে বসে বসে শিখলাম। কারণ ব্যক্তিগতভাবে আমি তো বালুরঘাটের লোক নই, কিন্তু আত্রাই সম্বন্ধে আমি পড়বো বলে অসাধারণ লেখা। উনি যে সমস্ত পরিচ্ছেদ এখানে রেখেছেন, প্রত্যেকটা পরিচ্ছেদ থেকেই আমরা আবার কাজ শুরু করতে পারি, যেটাকে এক্সপ্লোর করলে পরে প্রত্যেকটা অধ্যায় দিয়ে আমি কিছুদিন হলো তুলে ধরার চেষ্টা করছি। আত্রাই নদী আমি ছোটবেলায় শুনেছিলাম প্রবীণ ব্যক্তিদের কাছে আত্রাই নদীর সঙ্গে গঙ্গা নদীর যোগ আছে এবং গঙ্গা নদীর জলের মতো আত্রাই নদীর জল পবিত্র। ছোটবেলায় শুনেছিলাম, বুঝবার চেষ্টা করেছি এটা কি করে সম্ভব। আত্রাই নদী থেকে গঙ্গা নদী তো অনেক দূরে, গঙ্গার সঙ্গে আত্রাই নদীর যোগ হলো কি করে? বড় হয়ে বিভিন্ন বিষয়ে বইপত্র পড়ে ধীরে ধীরে একটা ভিন্ন মত গড়ে উঠেছে। আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে, আমরা বালুরঘাট বা রায়গঞ্জ থেকে মালদার দিকে যখন যাব, মালদা শহরের মুখে একটা নদী অতিক্রম করব, মহানন্দা নদী। এই মহানন্দা নদী উত্তরে শিলিগুড়ির দিক থেকে এসে ওল্ড মালদার কাছে বাঁক নিয়ে দক্ষিণ পূর্বমুখী হয়েছে। এই মহানন্দা নদীকে আমরা এখানে প্রত্যক্ষ। আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছি সুপ্রাচীন কালে গঙ্গা নদী পশ্চিম দিক থেকে এসেছে বঙ্গদেশে, বিহারের রাজমহল ঘাটের মধ্য দিয়ে মালদা জেলায় প্রবেশ করেছে, করে দুটো অন্য নদীর খাতে প্রবাহিত হয়ে অগ্রসর হয়েছে। সেই সময়ে এই গঙ্গার খাত এই মহানন্দার খাতে প্রবাহিত হতো। মহানন্দার খাত ওখান থেকে আমি ভুল বলে ফেললাম, মহানন্দার খাতে গঙ্গার স্রোত ধারা তখন প্রবাহিত হতো দক্ষিণ পূর্ব মুখে। বেশ কিছু মাইল যাওয়ার পরে
আত্রাই নদী গিয়ে পড়ত সেই গঙ্গা নদীতে। বালুরঘাটের পরে ধামরহাট থানা, তারপরে পত্নীতলা থানা, তারপরে আরেকটা থানা আছে, তারপরে মান্দা থানা। এগুলো এখন সব বাংলাদেশে। এই মান্দা থানায় কিছুটা গিয়ে গঙ্গার যে দক্ষিণ পূর্বমুখী খাত ছিল, এইখানে আত্রাই নদী গঙ্গাতে পড়ত। গঙ্গা নদী পরবর্তীকালে গতি পরিবর্তন করে অনেকটা দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে। সরে যাওয়ার ফলে গঙ্গার সেই পরিত্যক্ত খাতে এখন আত্রাই নদী প্রবাহিত হচ্ছে। গঙ্গা সরে যাওয়ার আগে প্রকৃত অর্থে এই গঙ্গার সঙ্গে আত্রাই নদী সরাসরি যোগ ছিল। আর একটা তত্ত্ব, উত্তর দিকে আমরা জানি আত্রাই নদী তিস্তা নদীর একটা শাখা, তা কিন্তু ঠিক নয়। এখন পূর্ণিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় যে কৌশিকী নদী বা কোশি নদী। প্রাচীনকালে এই কোশি নদী নেপাল থেকে এসে পূর্ণিয়া জেলায় অবতরণ করে পূর্বমুখে বাঁক নিয়ে প্রবাহিত হতো অনেক দূর। এই কোশি নদী পূর্ব দিকে শ্রীহট্ট জেলাতে দেখছি, শ্রীহট্ট জেলার উত্তরে আসামের মধ্যেও দেখছি। ফলে প্রাচীনকালে কোশি নদী এই দিক দিয়ে প্রবাহিত হতো এবং তারই একটি শাখা হিসেবে আত্রাই নদী চলত, গিয়ে পড়ত গঙ্গায়। পরবর্তীকালে অনেক পরিবর্তন হয়েছে। আত্রাই নদী তিস্তা নদীর একটা প্রবাহে যুক্ত হয়েছিল। এগুলো অনেক কথা বইতে কিছু কিছু পাওয়া যাবে। আমি নদীর কথা ছেড়ে দিয়ে এবার একটু ইতিহাসের কথায় আসি। ছোটবেলা থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে বালুরঘাটের অতীত ইতিহাস কি, এদের অঞ্চলের গৌরবময় কোনো কিছু আছে কি না, কাছাকাছি প্রাচীন কোনো ধ্বংসাবশেষ আমাদের নজরে পড়ে না। এটা আমাকে একটু আঘাত দিত। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি গভীরভাবে, দেখেছি এই আত্রাই নদীকে শুধু কেন্দ্র করে নয়, আমাদের এই যে উত্তরবঙ্গ, প্রাচীনকালে এই উত্তরবঙ্গ পরিচিত ছিল। উত্তরবঙ্গ পরিচিত ছিল
মহেন্দ্রবর্ধন একটা নাম ছিল বটে। বঙ্গদেশ বিভক্ত ছিল 4টা ভাগে, তার একটা ভাগ এইটা। আমার শরীরটা ভালো নেই, প্রয়োজনীয় কথাগুলো আমি মাঝে মাঝে হারিয়ে ফেলছি। বই বরেন্দ্র ভূমি বা বরেন্দ্রী। আমাদের এই উত্তরবঙ্গ ছিল বরেন্দ্রী। একটু পূর্বে আলোচনা করলাম যে কোশি নদীর কথা। কোশি নদী বা কৌশিকী নদী বরেন্দ্রীর উত্তর সীমা নির্ধারণ করত এই কোশি নদী, দক্ষিণ সীমা নির্ধারণ করত গঙ্গা নদী। সময়ের পরিবর্তনে নদীর গতিপথগুলো পরিবর্তন হয়েছে, ভৌগোলিক অবস্থারও পরিবর্তন হয়েছে। আজকে কলকাতাবাসী আমাদের বালুরঘাট বাসের দিকে, উত্তরবঙ্গ বাসের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকায়। আজকে ঢাকাও আমাদের উত্তরবঙ্গকে অবজ্ঞার দৃষ্টিতে তাকায়। কিন্তু আমার দীর্ঘদিনের চর্চার ফলে যেটুকু জানতে পেরেছি, প্রাচীনকালে বঙ্গদেশে যে সভ্যতার অভ্যুদয় হয়েছিল তার সূচনা এই বরেন্দ্রীতে। আরো নির্দিষ্ট করে বলতে গেলে আমাদের এই পশ্চিম বরেন্দ্রীতে। এখানে সভ্যতা যখন অনেক তার প্রকাশ ঘটেছে, তখন কলকাতা এবং ঢাকা অন্ধকারে নিমজ্জিত ছিল। বাংলাদেশের ইতিহাস লিখে গেছেন অনেক প্রতিষ্ঠিত ইতিহাসে, একটু ভুল লিখে গেছেন। ভারতবর্ষে যে মৌর্য সাম্রাজ্য ছিল, একমাত্র বরেন্দ্রী এই মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। বঙ্গদেশের আর কোন অংশ এই মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য, তার উদ্ভবই এই বরেন্দ্রী। এখানে উদ্ভূত হয়ে বরেন্দ্রী উত্তর ভারতবর্ষে সভ্যতা বিস্তার করেছে। দক্ষিণবঙ্গ তার অংশ ছিল না। পাল রাজবংশ ইতিহাসের পাতায় খুব দেখা যাবে যে বাঙালি জাতির গোড়াপত্তন করে দিয়েছে পাল রাজবংশ। একেবারে ভুল কথা। পাল রাজবংশ তার সীমা ছিল এই বরেন্দ্রীতে। দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, দক্ষিণ পশ্চিমবঙ্গ পাল সাম্রাজ্যভুক্ত ছিল না। পাল সাম্রাজ্যের অভ্যুদয় আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায়, পাল সাম্রাজ্যের অস্ত গমন এই দক্ষিণ দিনাজপুর জেলায়। এই সম্পর্কে একটু কাহিনী বলি, যেটা কোনো ইতিহাস বইতে পাওয়া যাবে না। সেন রাজা
লক্ষণ সেন পিতার মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করেছেন। তার পূর্বে এই সেন রাজারা, তিনজন সেন রাজা খুব বিখ্যাত ছিলেন। বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। বিজয় সেন দক্ষিণবঙ্গ, দক্ষিণ পশ্চিমবঙ্গ নিজ অধিকারে এনে বিরাট ক্ষমতার অধিকারী হয়েছেন। তার মনে বড় দুঃখ। তিনি বড় রাজ্যের অধিকারী, অথচ পাল রাজা রামাবতীতে যার রাজধানী, সেই পাল রাজা গৌড়েশ্বর মর্যাদার অধিকারী, তার সম্মান বেশি। বিজয় সেন প্রতিজ্ঞা করলেন যেমন করে হোক বরেন্দ্রী অধিকার করতে হবে, পাল রাজাদের হটাতে হবে, রামাবতী অধিকার করতে হবে, গৌড়েশ্বর উপাধিতে নিজেদের ভূষিত করতে হবে। এই একটা আকাঙ্ক্ষা বিজয় সেনের ছিল। অগ্রসর হয়েছিলেন, কিছুটা সাফল্য অর্জন করেছিলেন, পুরোটা সাফল্য অর্জন করতে পারেননি। পরবর্তীকালে বল্লাল সেনও চেষ্টা করেছেন, পারেননি। শেষে লক্ষণ সেন আকস্মিকভাবে সাফল্য অর্জন করলেন। 1179 খ্রিস্টাব্দে পিতার মৃত্যুতে তিনি সিংহাসনে বসলেন। সেন সিংহাসনে বসার আগে তিনি পালদের উৎখাত করে পশ্চিম বরেন্দ্রী অধিকার করতে চাইছিলেন, রামাবতী দখল করতে চাইছিলেন, উদ্যোগ নিয়েছিলেন। মাঝপথে তার প্রস্তুতি থামিয়ে দিতে বাধ্য হলেন। পিতার মৃত্যু সংবাদ শুনে তিনি চলে গেলেন রাজধানীতে। পিতার শেষকৃত্য সম্পন্ন করলেন, রাজা হয়ে বসলেন। তার অভিষেক হবে, অনেক জাঁকজমক সহকারে তার অভিষেক হবে, প্রস্তুতি চলছে। কিন্তু লক্ষণ সেনের মনে সেই সুপ্ত আকাঙ্ক্ষা, গৌড়েশ্বরের মর্যাদায় তাকে ভূষিত হতে হবে। তিনি যে অভিযান মাঝপথে স্থগিত রেখে চলে এসেছিলেন, সিংহাসনে বসার পরেই আবার চলে গেলেন সেই অভিযানে। আমার মনে হয়েছে ইতিপূর্বে পুঞ্জরবর্ধন পালদের হাত থেকে সেনরা দখল করে নিয়ে, এই পুঞ্জরবর্ধন থেকেই লক্ষণ সেন রামাবতী দখলের আয়োজন করছেন, এটাই মনে হয়েছে। আরেকটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এখন যেটা গৌড় নগরী মালদা শহরে আমরা দেখি, এটা আসলে গৌড় নগরী নয়, এটা লক্ষণ সেন প্রতিষ্ঠিত
নগরী লক্ষণ সেন এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে সেখানে সুলতানি আমলে দীর্ঘকাল বাংলার রাজধানী ছিল। সেই সুবাদে জনগণ এই নগরকে গৌড়নগরী বলে ডাকে। এইটুকুই, আসলে এটা গৌড়নগর নয়, প্রাচীন গৌড়নগর তো নয়। প্রাচীন গৌড়নগর আছে মালদা জেলাতেই অন্যত্র। যাই হোক, এই যে লক্ষণ সেন এলেন, হয় এই লক্ষণাবতী থেকে তিনি অভিযান শুরু করলেন, অথবা পুঞ্জরাও নগর থেকে অভিযান শুরু করলেন। এই দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে পুঞ্জরবর্ধন থেকেই তিনি অগ্রসর হয়েছিলেন। পুঞ্জরবর্ধন থেকে পূর্ব দিকে, পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই আত্রাই নদী অতিক্রম করেছিলেন বালুরঘাটের দক্ষিণে টাঙ্গির ঘাটে, অথবা আরো দক্ষিণে মান্দার কাছে আত্রাই নদী অতিক্রম করে রামাবতীর দিকে তিনি অগ্রসর হয়েছিলেন। পাল সম্রাট তখন ছিলেন, তিনি এগিয়ে এলেন। মদন পাল বাধা দেবার জন্য এগিয়ে এলেন। এসব কথা কোনো ইতিহাসে লেখা নেই, এগুলো জানারও কোনো সূত্র তেমন নেই। দুটো একটা ইনস্ক্রিপশনে অল্প অল্প কথা আমরা পাচ্ছি, তার থেকে বাকি কথাগুলো আমরা অনুমান করে নিচ্ছি। মদন পাল এগিয়ে গেলেন, তার ভাগ্যে কি ঘটলো আমরা জানি না, তার কি হলো জানি না। আমরা দেখলাম ওই 1179 খ্রিস্টাব্দেই সিংহাসনে বসার বছরেই অল্প দিনের মধ্যেই লক্ষণ সেন গৌড়েশ্বর উপাধি ধারণ করে বসে আছেন। তাতে স্পষ্ট হয়েছে তিনি ওই সালেই রামাবতী দখল করে গোটা পশ্চিম বরেন্দ্রী অধিকার করে নিয়েছেন। তার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, তিনি গৌড়েশ্বর হয়ে গেছেন। সেন রাজাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এই প্রসঙ্গে বলি, এই যে রামাবতী তিনি জয় করলেন, পুঞ্জরবর্ধন থেকে অভিযান করলেন, আত্রাই নদী অতিক্রম করে যুদ্ধটা হলো, আমার মনে হয়েছে মদন পাল রামাবতী থেকে এগিয়ে আসতেন তপন থানায়, তপন দিঘির 4 মাইল দক্ষিণে। এখানে যুদ্ধ হয়েছিল বলে আমার ধারণা। এখানে যেসব প্রাচীন নিদর্শন আমার দৃষ্টিতে পড়েছে, কিছু স্থানের নামও এর সঙ্গে যুক্ত হয়ে আছে। তাতে আমার কাছে স্পষ্ট হয়েছে তপন দিঘির 4 মাইল দক্ষিণে এই যুদ্ধ হয়েছিল। মদন পাল পরাজিত হয়েছিলেন, লক্ষণ সেন জয়ী হয়েছিলেন। তিনি এখানে একটা জয়স্কন্ধাবার স্থাপন করেছিলেন। ওইখানে জয়স্কন্ধাবার স্থাপন করে একটা তাম্রলিপির মাধ্যমে গোবিন্দ দেব শর্মা নামে এক ব্রাহ্মণকে কিছু জমি দান করেছিলেন। এই যে গোবিন্দ দেব শর্মাকে তিনি জমি দান করলেন,
এই জমির অবস্থান ছিল দাপনিয়া পাটকে। লক্ষণ সেন দান করা এই জমি দাপনিয়া পাটক গ্রাম আমি অনুসন্ধান করে এখন প্রায় স্থির নিশ্চয় হয়েছি ত্রিমোহিনী জায়গাটা মৌজা নাম চক দাপট এবং মজলিস দাপট, কিসমত দাপট। এই দাপট গ্রাম তখন নাম ছিল দাপনিয়া। লক্ষণ সেন এই গ্রামটাই দান করেছিলেন ওই গোবিন্দ দেবশর্মাকে। গোবিন্দ দেবশর্মা দান পেয়ে এখানে এলেন, বসবাস শুরু করলেন। ওখানে যে কালী বাড়ি আছে, এখনো কালী পুজো হয়। গত চৈত্র সংক্রান্তিতে কালী পুজো হয়েছে, বিশাল মেলা হয়েছে। এই কালী মন্দির যে জায়গাটায় স্থাপিত, জায়গাটা পর্যবেক্ষণ করে দেখেছি অসংখ্য পাল যুগের ইট সেখানে রয়েছে। পাল যুগের বিশাল কীর্তি এখানে অবশ্যই ছিল, এটা আমার স্পষ্ট ধারণা। আর এই গ্রামটাই দান করলেন সেই ব্রাহ্মণকে লক্ষণ। দুর্ভাগ্যক্রমে ব্রাহ্মণ বেশি দিন এই দান ভোগ করতে পারেননি। এটা 1179 খ্রিস্টাব্দের কথা। আর এদোদ অঞ্চলে তুর্কি অভিযান হলো 1204 খ্রিস্টাব্দে, অল্প কয়েক বছর পরে। তুর্কি অভিযানের ফলে এদোদ অঞ্চলের অধিকাংশ মানুষ পালিয়ে গেল। অধিকাংশ মানুষ জমি জমা, বাড়িঘর ইত্যাদি ছেড়ে পূর্ববঙ্গে পালিয়ে গেল। কিছু পণ্ডিত ব্যক্তি পুঁথিপত্র নিয়ে গিয়েছিলেন নেপালে, তিব্বতে। বেশিরভাগ লোক গেলেন পূর্ববঙ্গে, ওইখানে আশ্রয় নিলেন। ওইখান থেকে ধীরে ধীরে অন্যদিকে ছড়িয়ে পড়লেন। বঙ্গদেশ প্রায় জনশূন্য। এইরকম একটা অবস্থা হয়েছিল। ওই গোবিন্দ দেবশর্মা তিনিও এই ত্রিমোহনী ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। যাওয়ার সময় পাবনা জেলায় বাংলাদেশে মনে করলেন জমি জমা ফেলে এলাম, এই তাম্রলিপি আর কি কাজে লাগবে। তাম্রলিপি তিনি ফেলে দিলেন। পরবর্তীকালে পাবনা জেলার সেই গ্রাম থেকে এই তাম্রলিপিটা উদ্ধার হয়েছে। এই তাম্রলিপির পাঠ আমরা পড়ে ওই সময়কার ইতিহাসের অনেক সঠিক তথ্য নির্ধারণ করতে পারছি। আমি কি আর কিছু বলবো? আমি অনেকক্ষণ বলে ফেললাম। আশঙ্কা ছিল কাশিতে আজকে যাবো, তো খুব বেশি আজকে যাইনি। বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাইছি না। আমি সবাইকে এই গ্রন্থখানে পাঠ করার অনুরোধ জানিয়ে বঙ্গদেশের সঠিক ইতিহাস জানার জন্য, বিশেষ করে
এই উত্তরবঙ্গের ইতিহাস, পশ্চিম বরেন্দ্রের ইতিহাস সঠিকভাবে জানার জন্য, এতদ অঞ্চলের যে গৌরবোজ্জ্বল অতীত সেটা জানার জন্য এই বইগুলো পাঠ করার অনুরোধ জানাই, জানিয়ে সবাইকে আর একবার আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। একটা অনুরোধ আছে, নামকরণটা আত্রাই কেন আত্রাই নয় এখানে একটু বলতে হবে, আর এই বইটার ফটোকপিটা একটু আপনি স্যার বলে দিন। এই বইটার ভিতরে বুঝতে পারলাম না আত্রাই কেন, আত্রাই সেটা বুঝতে পারি। আরেকটা কথা, আরেকটা ওটা বলতে হবে না, আমার কাছে প্রশ্ন এসছে বইটার নাম আত্রাই কেন, আত্রেয়ী নয় কেন? আত্রেয়ী বলে কোন প্রাচীন গ্রন্থে লেখা আছে, কথা ঠিক, কিন্তু অধিকাংশ দলিল দস্তাবেজে আমি নাম পেয়েছি আত্রাই। আর আত্রেয়ী নামটা, আত্রেয়ী এই কথাটাকে কেন্দ্র করে সংস্কৃত শ্লোকও রচিত হয়েছে। ঠিক যখন আত্রাই নদী অনেক অনেক ধন্যবাদ। এই যে পুরুলিয়া জেলার নদীটার নাম কৌশিকী নদী। ষষ্ঠ শতাব্দী পর্যন্ত এই নদী ছিল কৌশিকী নদীর শাখা নদী। তার পরবর্তীকালে অনেক উপকথা তার সঙ্গে যুক্ত হয়েছে, অনেক গল্প যুক্ত হয়েছে, হয়ে তাকে আত্রেয়ী নামে পরিণত করা হয়েছে। এইভাবে আত্রেয়ী কথাটা এসছে। আত্রাই কথাটা ভুল নয়, আত্রেয়ী কথাটাও ভুল নয়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়কে। আমরা শুনছিলাম স্যারের কথা। এবারে সেই মহেন্দ্রক্ষণ আত্রেয়ী নদীর ইতিকথা, যার আনুষ্ঠানিক প্রকাশ এই মুহূর্তে হবে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ মহাশয়। আত্রেয়ী নদীর ইতিকথা অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের এই বইটি প্রকাশিত হচ্ছে। বিদ্বান এই বইটি প্রকাশিত হয়েছে। নতুন গবেষণার আলোকে অবিভক্ত